কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে কেরিয়ার নিয়ে মূলত আলোচনা করা হয়। করোনার সময় আমরা একটা বিশাল চেঞ্জ দেখেছি চারিদিকে, বিশেষ করে আমাদের এখানে তো বটেই, সারা পৃথিবী জুড়েই বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন মানুষজন পেট রাখা শুরু করেছেন। এবং যেহেতু এখন একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, তখন সেখানে একটা পেট থাকলে একটা সঙ্গী বা সময় কাটানো এইরকম নানান ভাবনা চিন্তা থেকে কিন্তু অনেকেই পেট রাখা শুরু করেছেন। এবং পেট রাখা শুরু করা মানেই কিন্তু তাদেরকে ডাক্তার দেখানো, তাদের ভালো রাখা, এই সমস্ত চিন্তাগুলো কিন্তু আমাদের মধ্যে এসে পড়ে। এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই ভেটেরিনারি সায়েন্সে যে প্রগতিশীল কেরিয়ার, তার মধ্যে চলে এসছে এই ভেটেদের একটা অবস্থান। সেই কারণে আমরা আজকে এই বিষয়টাকে কি হতে চাই অনুষ্ঠানে এই বিষয়টা রেখেছি, ভেটেরিনারি সায়েন্সে প্রগতিশীল কেরিয়ার। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁ দিকে রয়েছেন প্রফেসর ডক্টর মোজাম্মেল হক, প্রিন্সিপাল, JIS কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, মগরা। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং তার পাশে রয়েছেন ডক্টর শেখ আরিফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, JIS কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স, মগরা। আপনাকেও স্বাগত জানাই। আর আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তারা এই সংক্রান্ত কোনো কিছু জানতে হলে সরাসরি ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনের স্ক্রলে দেখে নেবেন। এবং এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনার বিষয়। স্যার, আপনাকে দিয়ে শুরু করছি। ডক্টর হক, তো এখন বর্তমানে আমাদের এখানে মানে পশ্চিমবঙ্গ এবং ভারতে ভেটেরিনারি বিজ্ঞানের বর্তমান পরিস্থিতি কেমন? ধন্যবাদ ম্যাডাম। আর দর্শক মণ্ডলীকে শুভ সন্ধ্যা। প্রথমেই ভেটেরিনারি সায়েন্সের নিয়ে যে পশ্চিমবঙ্গ তথা ভারতে একটা খুব ভালো পরিস্থিতি আছে, পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে আমাদের গর্বের বিষয় যে পুরো ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় যে পুরনো কলেজ, সেটা বেঙ্গল ভেটেরিনারি কলেজ হয়েছিল 1893 সালে। কিন্তু তারপরে অন্যান্য স্টেট, বিভিন্ন জায়গাতে, প্রত্যেকটা স্টেটে একটা, দুটো, তিনটে, চারটে, ইভেন 5টা পর্যন্ত সরকারি কলেজ খুলেছে। কিন্তু আমরা সেই অনুযায়ী এগিয়ে যেতে পারিনি, তার বিভিন্ন কারণ আছে। এবং এখন যে ভেটেরিনারির পরিস্থিতি, তাতে আমাদের সরকার অনেক নিয়েছেন, ইনিশিয়েটিভ নিয়েছে। এবং এই কলেজ, একটা যে কলেজ আছে, সেই কলেজটা এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে, যেটা পশ্চিমবঙ্গর ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস, বেলগাছিয়াতে আছে। এবং এর পরেই প্রাইভেট ইনিশিয়েটিভ নিয়ে যে কলেজ আমাদের খোলা হয়েছে, সেটা JIS কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, মগরাতে। এই নিয়ে আমাদের প্রথম বর্ষের পড়াশোনা এই কলেজে শুরু হতে চলেছে। যদি আমরা ভারতবর্ষের ইতিহাস দেখি, তাহলে এখন বর্তমানে যে আমাদের পশু যে অসুস্থ পশুর সংখ্যা এবং ভেটেরিনারিয়ানের সংখ্যা শুনলে আশ্চর্য হবেন যে একজন ভেটের পিছনে 55,770টা পশু আছে। তার মানে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে হচ্ছে একজন পশু চিকিৎসকের পিছনে 10,000 অসুস্থ পশু থাকার কথা। তার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বা ভারতে এখনও 5 গুণ কর্মসংস্থানের ব্যবস্থা আছে। এই জন্যেই আমাদের ভেটেরিনারিতে সরকারও অনেক নজর দিয়েছে এবং বিভিন্ন জায়গাতে ভেটেরিনারি কলেজ খুলছে। ঠিক স্যার, আমরা দেখেওছি যে কিছুদিনের মানে বছর 5 আগেও বোধহয় আমাদের বিভিন্ন জায়গায় এত মানে খাবারের দোকান ছিল না পশু পাখি এদের, কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রচুর এরকম মানুষজন বিভিন্ন রকম শপ বা এরকম ধরনের দোকান খুলেছেন, যেখান থেকে বোঝাই যাচ্ছে যে এটার তাদের পেট রাখার প্রবণতা অনেকটাই বেড়ে গেছে। ডক্টর আরিফ, আপনার কাছে আসবো যে কারাই পড়াশুনো নির্বাচন করতে পারবেন, কারা পড়তে আসতে পারবেন যারা ভেট নিয়ে পড়তে চাইছেন? নমস্কার। নমস্কার দর্শক মণ্ডলীকে শুভ সন্ধ্যা। আমি ডক্টর SK আরিফ। তো প্রথমেই বলে রাখি, ভেটেরিনারি জিনিসটা বা ভেটেরিনারি সাবজেক্টটা এবং ভেটেরিনারি জবটা একটা চ্যালেঞ্জিং জব বলতে পারে। মানে প্রথমেই বলে রাখি যে মানে সো কল্ড যে ডেস্ক জবটা বা এসি রুমে বসে আমি কোনো কাজ করব, এই বিষয়টা একদম মাথা থেকে
আপনাকে বের করে দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে হিউম্যান ছাড়া এনি আদার অ্যানিম্যালস, সে লার্জ অ্যানিম্যাল হোক, স্মল অ্যানিম্যাল হোক, আপনার পাখি হোক, হ্যাঁ, সবাই, মানে মানুষ ছাড়া সমস্ত অ্যানিম্যালের ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। এবং সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, জল হোক, সব টাইমই আপনাকে সেই পরিষেবাটা দিতে হবে। কারণ আমাদের এই ভেটেরিনারি জবের একটা সমস্যা হলো পেশেন্ট আপনার কাছে আসতে পারবে না। একটা লার্জ অ্যানিম্যাল নিয়ে একটা ফার্মার আপনার কাছে সবসময় উপস্থিত হতে পারবে না, যে কোনো সময়। সেক্ষেত্রে কী হয়, আপনাকে তার কাছে উপস্থিত হতে হবে এবং তার সুচিকিৎসা এবং পরামর্শ তাকে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা বুঝতেই পারছেন, যা তারা যদি সেই রকমের মেন্টালিটি নিয়ে আসতে পারেন তবেই এই জবটাকে সিলেক্ট করা উচিত। এবং আরেকটা জিনিস যেটা বলে রাখি, অনেকে ভাবে যে ভেটেরিনারি অনলি বয়েজ বা মেল ক্যান্ডিডেটদের জন্য। এখন আপনি দেখতে পারবেন অনেক ফিমেল ক্যান্ডিডেটও এগিয়ে আসছে এবং অনুপাতটা অনেক অংশেই বেড়ে এসছে। ঠিক স্যার, কারা পড়তে পারবেন, মানে এটা পড়ার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে? এটা হচ্ছে আপনার ক্লাস 12 যেটা, সেটাতে আপনাকে সায়েন্স নিয়ে পাস করতে হবে এবং 50% নিয়ে পাস করতে হবে, এবং সায়েন্স যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, ঠিক আছে, এটাতে 50% পাস করতে হবে। এবং এটাতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনাকে নিট পরীক্ষা, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, সেটা আপনাকে পাস করতে হবে। হিউম্যান ডক্টরের ক্ষেত্রে যেটা একদম সেম ওয়েতে আপনাকে এখানে কোয়ালিফাই করতে হবে এবং মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনার যদি নাম থাকে আপনি অবশ্যই সুযোগ পাবেন। স্যার, আপনার কাছে আসবো যে এটা কতদিনের কোর্স, কিভাবে পড়বে, কারা পড়বে এবং কি কি পড়ানো হয়? হ্যাঁ, এটা ডিগ্রি, এটা যে 5.5 ইয়ার্সের ডিগ্রি কোর্সটার নাম হলো BVSc অ্যান্ড AH, মিনস ব্যাচেলার অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি। এটাতে 4.5 বছরের কোর্স এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। এই 5 ইয়ার্স কোর্স পড়ার পরে আপনাকে স্টেট ভেটেরিনারি কাউন্সিলে রেজিস্ট্রেশন হবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে ইউ আর এলিজিবল ফর ট্রিটমেন্ট। এখানে যে 16টা সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, জাস্ট লাইক মেডিকেল, এই সমস্ত কলেজে 4.5 বছর পড়াশোনা করার পরে 1 বছর ইন্টার্নশিপ করার পরে আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট হবে। এই স্নাতক ডিগ্রি কমপ্লিট হওয়ার পরে ইউ আর কোয়ালিফাইড অ্যাজ এ ভেটেরিনারি ডক্টর। এরপরে অধ্যায় যদি আপনি হায়ার এডুকেশনে যান বা অন্য কোনো এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করতে পারেন, তাও সেটা হতে পারে। ঠিক স্যার, স্নাতক মানে গ্র্যাজুয়েশন করলো সে, তারপরে তার কর্মসংস্থানের ব্যাপারে যদি একটু বলেন। আচ্ছা, কর্মসংস্থানের ব্যাপারটা আপনাকে প্রথমে বলে রাখি দর্শক মণ্ডলীকে, যে গ্র্যাজুয়েশন পাস করেই সে যদি প্রথমেই চিন্তাভাবনা করে যে সে জবে ঢুকবে, তো সেক্ষেত্রেও তার অনেক অপশান আছে। এবং সে যদি এটাও ভাবে যে আমি হায়ার স্টাডি করব, সেটারও অপশান আছে। জবের অপশান আমি প্রথমেই বলে রাখি, আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন PSC, তারা 2 বছর 3 বছর একটা করে ইন্টারভিউ করে এবং সেই কমিশন তাদের থ্রুতে আমাদের পোস্টিং হয়। সেটা হচ্ছে VO পোস্টিং, ভেটেরিনারি অফিসার। বিভিন্ন জেলার, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ব্লকে একটা করে ভেটেরিনারি অফিসার থাকেন এবং সেখান থেকে আপগ্রেডেশন হয়ে BLDO পোস্টও হয়, হ্যাঁ, ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসারও হয়, ঠিক আছে। এরপরে আপনি চলে আসুন মোবাইল ভেটেরিনারি ইউনিট বা মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বলে একটা অপশান আছে। ওটা কন্ট্রাকচুয়াল জব, হ্যাঁ, ওখানে একটা প্যারাভেট থাকে এবং একটি ড্রাইভার কাম অ্যাটেন্ডেন্ট থাকেন। তো ওই সূত্রে সেটা হচ্ছে একটা অ্যাম্বুলেন্স থাকে, হ্যাঁ, এবং সেটা গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেয়। এটা একটা অপশান হয়ে গেল। এছাড়াও আপনার বিভিন্ন যেমন হচ্ছে আমাদের BSF-এ, হ্যাঁ, ওখানে যে ডগগুলো রাখা হয়, স্নিপার ডগগুলো রাখা হয়, তাদের সেখানেও একটা করে ভেটেরিনারি ডক্টর পোস্টেড থাকে। এছাড়াও আপনি ধরে নিন RVC বলে একটা পোস্ট আছে, হ্যাঁ, রিমাউন্ট ভেটেরিনারি কর্পস বলে, তো সেখানেও আমাদের ভেটেরিনারিয়ানরা আছেন এবং ভালোভাবে কাজ করছেন। ITBP বলে একটা পোস্ট আছে, হ্যাঁ, ইন্দো তিব্বেতিয়ান হচ্ছে পুলিশ, বর্ডার পুলিশ, তো সেখানেও আমাদের ভেটেরিনারিয়ানরা কাজ করেন। NABARD বলে একটা অপশান আছে, সেখানে হচ্ছে আপনার ব্যাংকের, রুরাল ডেভেলপমেন্টে যে ব্যাংকগুলো হয় সেক্ষেত্রেও আপনি সেখানে চাকরি করতে পারেন। এছাড়াও আপনি ধরুন আপনি নিজেও যদি কোনো ফার্ম খুলতে চান, সেক্ষেত্রেও আপনার অপশান অ্যাভেলেবেল। নিজস্ব ক্লিনিক খুলতে চান, সেখানেও অ্যাভেলেবেল। আপনি পেট প্র্যাকটিস করবেন, সেটাতেও আপনি করতে পারেন। তো জব অপরচুনিটি অনেক।
মানে Next প্রচুর, হ্যাঁ। এবং যেহেতু এখন সংখ্যায় প্রচুর হয়ে গেছে এবং পার ডক্টর মানে পশু সংখ্যা অনেক একদম। বেশি, সেক্ষেত্রে অপরচুনিটিও অনেক একদম। আমরা এই আলোচনা চালিয়ে নিয়ে যাব, তবে তার আগে নেব ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে। আমরা আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে যে আলোচনা হয়েছে সেটা তো অবশ্যই খুব মনোজ্ঞ আলোচনা, এবং যারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করে কেরিয়ার তৈরি করতে চান তাদের জন্য কি কি অপশন রয়েছে সেগুলো তো আমরা শুনলাম। স্যার, আপনার কাছে আসবো যে গভর্নমেন্ট সেক্টরে কি কি ধরনের জব অপরচুনিটি রয়েছে সেটা আমরা শুনলাম, প্রাইভেট সেক্টরে কি কি হতে পারে? হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। বিবিএসসি অ্যান্ড AH এই ডিগ্রিটা এমন একটা ব্লেন্ডেড ডিগ্রি যেখানে 3টে কম্পোনেন্ট আছে, এবং বিবিএসসি অ্যান্ড AH ডিগ্রি নেওয়ার পরে আমার নজরে এখন পর্যন্ত কোনো আনএমপ্লয়েড বিবিএসসি অ্যান্ড AH গ্র্যাজুয়েট আমি দেখিনি। এর 3টে কারণ যে আমাদের বিবিএসসি অ্যান্ড AH ডিগ্রিতে 3টে অপশান আছে। একটা অপশান হচ্ছে গ্র্যাজুয়েশনের পরে ইমিডিয়েটলি গভর্নমেন্ট বা প্রাইভেট জব, দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটি, অনেক অপরচুনিটি আছে। দ্বিতীয় অপশান যেটা হচ্ছে হায়ার স্টাডি, এখন পর্যন্ত হায়ার স্টাডিতে আমাদের অনেক অপশান, ইভেন বাইরে যাওয়ার জন্য অনেক স্কলারশিপ পাওয়া যায়, এবং MS এবং PhD মাস্টার ডিগ্রি এবং PhD করার পরে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ফ্যাকাল্টি বা অ্যাকাডেমিশিয়ান হওয়া যায়, সায়েন্টিস্ট হওয়া যায়, এবং বাইরে অনেক স্কোপ আছে। তৃতীয় অপশান যেটা আমাদের আছে, বিবিএসসি অ্যান্ড AH ডিগ্রিটাকে সাস্টেনেবল করা হয়েছে, সেটা হচ্ছে যে সেলফ এমপ্লয়মেন্ট, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। কেউ যদি মনে করে আমি সরকারি চাকরি করব না, সে নিজে ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম, অ্যানিম্যাল ফিড ফার্ম, ফার্মাসিউটিক্যাল কোম্পানি করে নিজে চাকরি তো করবেই, সে আরও 10 জন বা আরও 50 জনের জব অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। এটার মধ্যে একটা ইনহেরেন্ট কোয়ালিটি যে বিবিএসসি অ্যান্ড AH ডিগ্রি নিয়ে এখন পর্যন্ত কোনো ইন্ডিয়াতে, নট অনলি ইন্ডিয়াতে, বাইরেও কোনো আনএমপ্লয়মেন্ট নেই। এটা একটা খুবই খুশির খবর।
সুতরাং যারা দর্শক মণ্ডলীর মধ্যে যারা ভেটেনারিকে একটা কেরিয়ার করতে চান তারা নিঃসন্দেহে এটা একটা প্রতিশ্রুতিশীল কেরিয়ার, এটা 100% সত্য এবং আগে থেকে অনেক বেশি প্রেস্টিজিয়াস। ডেফিনেটলি। ডক্টর আরিফ, আপনার কাছে আসবো যে এই শিক্ষার মান এবং তারপরে তার নিয়ন্ত্রণ ভারতে এবং পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে কিভাবে নির্ধারিত হয়? গোটা ভারতবর্ষে আমাদের একটা কাউন্সিল আছে যেটাকে ভিসিআই বলা হয়, ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া। তো এটা পুরোভাবে নিয়ন্ত্রণ করে এবং স্টেটে যেটা হয় সেটা হচ্ছে WBVC, ওয়েস্ট বেঙ্গল ভেটেনারি কাউন্সিল। এবার এই বিষয়ে বলে রাখি যে যে কোনো কলেজ বলুন বা যে কোনো গভর্নমেন্ট কলেজ বলুন বা প্রাইভেট কলেজ বলুন, তাদের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে যে কিভাবে পড়াতে হবে, কতদিন পড়াতে হবে, সব কিছুর একটা মোটামুটি 23-24 পাতার একটা গাইডলাইন আছে। তো প্রত্যেকটা এবং কেউ যদি চায়ও যে প্রাইভেট কলেজ খুলবো, তার 90% আপনাকে তাদের গাইডলাইন ফলো করতে হবে এবং তারা সেটা ইন্সপেকশন করে দেখেও যাবে। তো সেক্ষেত্রে ওই 90% আপনি যদি অ্যাটেন্ড করতে পারেন তবেই আপনি এলিজেবল হবেন এবং আপনি একটা কলেজ খুলতে পারবেন। এবং তার মধ্যে বিভিন্ন রকমের ফার্ম দরকার আছে, বিভিন্ন রকমের লার্জ অ্যানিমেলের ফার্ম দরকার আছে, স্মল অ্যানিমেলের ফার্ম দরকার আছে, ক্যাটেল বলুন, বাফেলো বলুন, শিপ বলুন, গোট বলুন, হ্যাঁ, সোয়াইন বলুন, সব কিছুরই ফার্ম লাগবে, পোলট্রি বলুন, সব কিছুর ফার্ম লাগবে, আপনার গ্রাউন্ড লাগবে। ইভেন আপনার যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসর ডিপার্টমেন্টের কতটা স্কোয়ার ফুট হবে বা স্কোয়ার মিটার হবে সেটাও পর্যন্ত ওই গাইডলাইনে বলা আছে এবং তারা সেইভাবে গাইডলাইনটা দিয়ে রেখেছেন। যারা ধরুন পাশ করে গেল, পড়তে যাচ্ছে, তাদেরও তো নিশ্চয়ই একটা মনিটরিংয়ের ব্যাপার থাকে যে তারা ঠিক মতন কাজ করছে কিনা গভর্নমেন্ট থেকে, সেক্ষেত্রে সেটা কিভাবে দেখা হয়? প্রত্যেকটা স্তরে আপনার সেরকম আছে। আপনি এবার ডিপেন্ড করছে আপনি কোথায় জব করছেন, হ্যাঁ, কার আন্ডারে করছেন, কোন কর্পোরেশনের আন্ডারে করছেন, পিএসসি আন্ডারে করছেন, হ্যাঁ, কোনো কলেজের আন্ডারে করছেন, সেটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আমাদের ব্লকের স্তরে যেমন বিএলডি হচ্ছে আপনার ব্লক স্তরে আছে, তারপরে ডেপুটি ডিরেক্টর, এইভাবে, তারপরে ERD ডিপার্টমেন্ট আছে শেষে, এইভাবে। ডক্টর হক, একটা জিনিস জানতে খুব ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমরা জানি যে মানুষের যারা ডাক্তার MBBS করছেন তারা তো পুরো মানে হিউম্যান অ্যানাটমিটা নিয়ে কাজ করছেন, কিন্তু একজন ভেটকে একাধারে একটা পাখিকেও দেখতে হচ্ছে, কুকুরকেও দেখতে হচ্ছে, গরুকেও দেখতে হচ্ছে। এটা তো বিভিন্ন রকমের তাদের অ্যানাটমি এবং তাদের প্রবলেমও বিভিন্ন রকমের। তো একজন ভেট কিভাবে এই কোর্স মানে 4.5 বছর প্লাস 1 বছর পড়ে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারেন? ইন্টারেস্টিং কোশ্চেন। অ্যাজ প্রথমেই বলা হলো যে ভেটেনারি জব বা ভেটেনারি কোর্সটা খুব চ্যালেঞ্জিং। ডেফিনেটলি মানুষ ছাড়া যে কোনো জীবিত প্রাণী ভেটেনারির আন্ডারে আসছে, সে ডোমেস্টিক গৃহপালিত পশু হোক, ওয়াইল্ড লাইফ হোক, বার্ডস হোক, ইভেন অ্যাকোয়াটিক মানে জলজ প্রাণী, সব কিছুই ভেটেনারির আন্ডারে আছে। এক কথায় বলতে গেলে মানুষও কিন্তু ভেটেনারির আন্ডারে আসছে এই জন্যেই যে যখন কোনো মানুষ গৃহপালিত পশুটাকে নিয়ে আসবে তখন কিন্তু আমাদেরকে ফার্স্টে মানুষটার কাছ থেকেই সব ইনফরমেশন এবং মানুষটাকেও হ্যান্ডেল করতে হবে। সুতরাং মানুষও বাদ নেই। এই যে একটা বৈচিত্র্যময় ইতিহাস এবং বৈচিত্র্যময় জিনিস, এটা সবার ফিজিওলজি, অ্যানাটমি সব কিছুই জানতে হবে। এবং আমাদের যেহেতু ভেটেনারি সায়েন্সে এখনও অত স্পেশালাইজেশন হয়নি, ওই জন্য একজন অ্যাভারেজ ভেটেনারিয়ানকে প্রত্যেকটা ডোমেস্টিক অ্যানিম্যাল, ওয়াইল্ড অ্যানিম্যাল সব বিষয়ে পড়াশোনা করতে হয়। এই জন্যেই এই বিষয়টা অনেক বেশি শক্ত এবং অনেক বেশি পড়াশোনা করতে হয়। ডক্টর আরিফ, আমরা জানি যে ডাক্তারবাবু দেখছেন, কিন্তু মানুষের ক্ষেত্রে যেটা হয় একটু ভুল হলে একটা স্টেপ নেওয়া হয় সেই ডাক্তারবাবুর বিরুদ্ধে। ভেটদের ক্ষেত্রেও কি তাই? অবভিয়াসলি, একদম। এবং এটা এতটাই প্রিসাইজ যে আপনার রেজিস্ট্রেশন পর্যন্ত ক্যান্সেল হতে পারে। এটা আপনাকে মানে ভুক্তভোগীও হতে পারে, যেহেতু গ্রামের দিকে কাজ ম্যাক্সিমাম, সেক্ষেত্রে আপনাকে ভুক্তভোগী হতে পারে। ঠিক আছে। এবং এই ভেটেনারিতে প্রত্যেকটা অ্যানিম্যালের আলাদা আলাদা ডোজিং হয় মেডিসিনে। আপনি যে মেডিসিনটা একটা লার্জ অ্যানিম্যালকে দিচ্ছেন, গরুকে দিচ্ছেন বা বাফেলোকে দিচ্ছেন, সেই মেডিসিনটাই আপনাকে ডোজ মেনটেন করে আপনাকে একটা স্মল অ্যানিম্যালকে দিতে হবে। এই ব্যাপারগুলো এতটাই প্রিসাইজ হয় যে ভুল করার সম্ভাবনা অনেক থাকে এবং কমও করতে হয়। সেইভাবেই ভেটেনারিয়ানরা তৈরি হয় যাতে সেই ভুলটা কম হয়। মূলত তাদেরকে যে হ্যান্ডেল করতে হয়, কি ধরনের প্রবলেম ম্যাক্সিমাম আসে?
মানে কাদেরকে? ভেটদের যে তারা যে দেখেন লার্জ অ্যানিমাল হোক বা স্মল অ্যানিমাল, কারণ আমরা একটা জিনিস তো জানি যে অ্যানিমালদের থেকে মানুষের প্রচুর রকমের অসুখের ইয়ে হয়েছে। করোনাও আমরা রিসেন্টলি জানলাম যে অ্যানিমাল থেকেই এসছে। ডেঙ্গু তো আমরা প্রতি বছরই ভুক্তভোগী। অসুবিধা এই যে প্রচুর মানে বার্ড ফ্লু প্রচুর কিছু আমরা জানি, তো সেক্ষেত্রে এটা কিভাবে তারা হ্যান্ডেল করে? অ্যাপ্রোচিং বলতে আপনার প্রথমেই বলি যে আপনি যখন ভেটেরিনারিতে আসছেন আপনাকে এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে আমি এমন একটা জিনিসের চিকিৎসা করতে যাচ্ছি যে কথা বলতে পারে না। এইটা মাথার মধ্যে ঢোকালেই আপনার প্রথমে আসবে, আপনাকে ভালো করে ডায়াগনোসিস করতে হবে, তার ট্রিটমেন্ট করতে হবে, সুচিকিৎসা করতে হবে, পরামর্শ দিতে হবে। তো সেক্ষেত্রে অ্যাপ্রোচটা ওরকম হওয়া উচিত যে আমি কিভাবে, তার নিয়ম নীতি সব আছে, সেগুলো আপনাকে পুরো জেনে তবেই সেভাবে অ্যাপ্রোচ করতে হবে এবং মানুষের সাথে সেভাবেই পরিষেবা দিতে হবে। ডক্টর হক, এই যে 4 বছর এবং তারপরে 4.5 বছর, এই সময়টুকুর মধ্যে কি পুরোটা শেখানো সম্ভব হয়? এই প্রশ্নের উত্তর নেব, তবে তার আগে একটা বিরতির পর ফিরছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি। ভেটেরিনারি সায়েন্সে প্রগতিশীল কেরিয়ার, এই বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আজকে। কি হতে চাই অনুষ্ঠানে বিরতির আগে বেশ খানিকটা আলোচনা হয়ে গিয়েছিল এবং একটা প্রশ্ন রেখেছিলাম ডক্টর হক আপনার কাছে যে কি ধরনের তাহলে তাদেরকে এটা এইভাবে করতে হচ্ছে? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের দেশে ভেটেরিনারিয়ানকেই একজন অ্যাভারেজ ভেটেরিনারিয়ানকেই সব কিছু দেখতে হয়, স্পেশালাইজেশন ডেভেলপ হয়নি। ফরেন কান্ট্রিতে এখন যেমন লার্জ অ্যানিম্যাল প্র্যাকটিশনার, পেট প্র্যাকটিশনার, ওয়াইল্ড লাইফ ভেটেরিনারিয়ান, ইকুয়াইন ভেটেরিনারিয়ান, এইরকম স্পেশালাইজেশন এসে গেছে। আমাদের দেশেও যখন এখন আমাদের দেশে পর্যাপ্ত ভেটেরিনারিয়ানই নেই, স্পেশালাইজেশনের প্রশ্ন করায় কোনো প্রশ্নই ওঠে না। যখন আমরা সেই স্টেজে চলে যাব, যখন আমাদের দেশে অনেক মানে যতটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী ভেটেরিনারিয়ান আসবে, তখন আমরা এই স্পেশালাইজেশনে যাব। বর্তমান পরিস্থিতিতে একজন অ্যাভারেজ ভেটেরিনারিয়ানকে সব কিছুই দেখতে হয়, লার্জ অ্যানিম্যাল, স্মল অ্যানিম্যাল,
বন্যজীব, অ্যাকোয়াটিক জীব, বার্ডস, এভরিথিং, অল ইন অল। সুতরাং এই পরিস্থিতি থেকে হয়তো অদূর ভবিষ্যতে আমরা স্পেশালাইজেশনের দিকে এগোবো। স্যার, আপনি যেরকম বললেন যে ক্লাস 12-এর পর সায়েন্সে যাদের থাকে এবং নেট ক্লিয়ার করে আসতে হয় তারা পড়তে পারবে, এই ধরনের চিকিৎসক হওয়ার জন্য একজন যখন পড়তে যাচ্ছে আর কিছু পেল না, পড়তে গেলাম, সেটা নাকি যারা পড়তে আসে তারা খুব ভালোবাসা নিয়ে পড়তে আসে? আপনার কি মনে হয়, আপনি তো এতদিন ধরে দেখছেন? না, প্রথম ভেটেরিনারিতে আসার পরে প্রথম যেটা মনে হয় যে আমি হয়তো ভেটেরিনারি পেলাম, এমবিবিএস পেলাম না, সেই জন্য ভেটেরিনারিতে এলাম। এটা হয়তো 1 মাস 2 মাস থাকে, তারপরে আস্তে আস্তে যখন পড়াশোনা শুরু হয়, স্টার্ট হয়, তো তারপর থেকে ওই ভ্রমটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আপনি যখন একদম শেষের দিকে আসবেন, অ্যানিম্যালদের সাথে এতটাই কম্প্যাশনেট হয়ে যাবেন, এতটাই ফ্রেন্ডলি হয়ে যাবেন এবং এতটাই মানে থ্রিলিং জব যেটা, তারপর থেকে আপনার মনে হবে না হয়তো বেটার। যাই হোক, এটা বলা আমার ঠিক হবে না, এটা পার্সন ওয়াইজ ভ্যারি করবে। হ্যাঁ, এবং যাদের সত্যি অ্যানিম্যালদের প্রতি প্যাশনেট আছে, হ্যাঁ, যারা ভালোবাসেন অ্যানিম্যাল লাভার, মানে কারা অবশ্যই বেটার করে, অবশ্যই যারা পড়তে আসে তাদের মধ্যে কারা বেটার ভেট তৈরি হন, মানে পড়াশোনা করে কারা বেটার ভেট তৈরি হন। আচ্ছা, মানে মেল আর ফিমেলের কথা বলছেন? হ্যাঁ, একটা ফোন আছে, আগে একটা ফোনটা নিয়ে নিই, তারপরে আসছি উত্তরে। ডক্টর হক, এই প্রশ্নের উত্তর আপনি আপনার কাছ থেকে নেব। আমি অতনু কুমার দত্ত বলছি, দাসবেরিয়া, হুগলি থেকে। বলুন। আমার পুত্র ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করছে পালামপুরে, হিমাচল প্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডাক্তার নেগি ভেটেরিনারি কলেজে। আমার প্রশ্নটা হচ্ছে যে ডাক্তারবাবুরা বললেন যে ভেটেরিনারি সায়েন্সে বিএসসি করবার পর, মানে ভেটেরিনারি সায়েন্সে গ্র্যাজুয়েশন করবার পর মাস্টার ডিগ্রি করা যায়, এখানে কোনো স্পেশালাইজেশন নেই। আমি যেটা জানি মাস্টার ডিগ্রিতে তো সব ক্ষেত্রেই স্পেশালাইজেশন থাকে, এখানে নেই, ঠিক আছে। তাহলে হেডদের ক্ষেত্রে যেটা বড় গ্রুপ আমি দেখতে পাচ্ছি মোটামুটি, একটা হচ্ছে ম্যামাল গ্রুপ, যার মধ্যে গরু, মোষ, ছাগল এগুলো পড়ছে, আর একটা হচ্ছে অ্যাভিস গ্রুপ, মানে পাখি জাতীয় যারা গ্রুপ। স্যার, আপনার প্রশ্নটা যদি অনুগ্রহ করে রাখেন। তাহলে স্পেশালাইজেশনটা কি এই দুটোর ক্ষেত্রে পড়াশোনা মাস্টার ডিগ্রি ভাই সমানভাবেই হবে? এর মধ্যেও কিছু গ্রুপিং থাকবে, প্রশ্ন থাকবে। এইটা ধন্যবাদ। মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করা বা কিছু, সেগুলোর ক্ষেত্রে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে কি তার অবস্থা আছে, কি তার সুযোগ আছে, কোন দেশে তার সুযোগ আছে, কিভাবে দেশে অ্যাপ্লাই করতে হবে সেটা। ধন্যবাদ, ধন্যবাদ, খুব দরকারি প্রশ্ন। স্যার, আমরা এই প্রশ্নের উত্তরে আসছি, তার আগে আপনি যদি বলে দেন যে কারা এটা বেটার করবে? হ্যাঁ, এটা বেটার করবে তারাই যারা অ্যানিম্যালের সঙ্গে কম্প্যাশনেট বা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বা অ্যানিম্যাল এথিক্স বোঝে, অ্যানিম্যালের সঙ্গে যাদের একটা সহানুভূতি সম্পর্ক। পার্টিকুলারলি এখানে দেখা গেছে যে লেডি ভেটরাই অ্যানিম্যালের সঙ্গে বেশি কমফোর্টেবল, এবং আমার যে এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে যে একটা পেট, পার্টিকুলারলি ক্যাট, ডগ, যখন হ্যান্ডেল বাই লেডি ভেট, দে আর মোর কমফোর্টেবল দ্যান জেন্টস ভেট। এটা বিকজ এটা হতে পারে যে জেন্টসের হ্যান্ডলিংটা অতটা সফট নয়, সেই জন্য হতে পারে, বা অ্যানিম্যাল যে ওয়েলফেয়ার বা অ্যানিম্যালের যে এথিক্স, অ্যানিম্যালরা স্টাডি করতে পারে হিউম্যান সাইকোলজি খুব ভালোভাবে, এটার জন্য হয়তো এটা হতে পারে। ঠিক, এবার আমরা ফোনে প্রশ্নের উত্তর দিই যে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পেশালাইজেশনের, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যেটা আপনি যেটা শুনেছেন যে স্পেশালাইজেশন নেই, বিবিএসসির ক্ষেত্রে বলেছি। স্পেশালাইজেশন বলতে যখন মাস্টার ডিগ্রি করবে তখন কিন্তু আমাদের যে 16টা সাবজেক্ট আছে, সেই এক একটা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে পারে, এবং এটা সব জায়গাতেই আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে। তারপরে এই 16টা সাবজেক্টে আবার পিএইচডি করা যেতে পারে। স্পেশালাইজেশন ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে যেমন অর্থোপেডিকে, হিউম্যানে আছে অর্থোপেডিকে, কেউ আয়ের উপরে পড়ছে, কেউ গাইনি, এইরকম স্পেশালাইজেশন এখন আমাদের এখানে হয়নি, যেটাকে সুপার স্পেশালাইজেশন বলে, সেটাও হয়তো ধীরে ধীরে হয়ে যাবে। আদারওয়াইজ সাবজেক্ট ওয়াইজ স্পেশালাইজেশন আছে, যেমন কেউ অ্যানাটমিতে এমএস পিএইচডি করলো, কেউ ফিজিওলজিতে করলো,
কেউ বায়োকেমিস্ট্রি করলো, কেউ প্যাথোলজি করলো, এই স্পেশালাইজেশনটা আছে। এবং আপনার ছেলে যে পালামপুরে পড়ছে, সে যদি MBSc করতে চায়, সে কলকাতাতেও করতে পারে, ইন্ডিয়ার যে কোনো জায়গাতেও করতে পারে, বাইরে থেকেও করতে পারে। সেই স্পেশালাইজেশন আর সুপার স্পেশালাইজেশনের সঙ্গে কনফিউশনটা করবেন না। ঠিক, আমরা এই আলোচনা চালিয়ে নিয়ে যাবো যে এখানে আর কোথায় কোথায় কোন কোন কলেজ আছে যেখানে ছেলেমেয়েরা চাইলে পড়তে পারে। তবে তার আগে নেবো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জানতে গেলে। ভেটেরিনারি সায়েন্সে প্রগতিশীল কেরিয়ার বিষয় নিয়ে আলোচনা করছি আমরা আজকে। কি হতে চাই এই অনুষ্ঠানে? বিরতিতে যাওয়ার আগে আমরা জানতে চেয়েছিলাম যে আমাদের এখানে কোথায় কোথায় পড়াশুনো করা যেতে পারে এই বিষয় নিয়ে। ডক্টর আরিফ, আপনার কাছে যাব। টিল নাও এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে একটাই কলেজ ছিল, যেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস। তো পশ্চিমবঙ্গে এখন মানে সুবর্ণ সুযোগ বলতে পারেন যে একটা নতুন প্রাইভেট কলেজ সেটা শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে জিআইএস গ্রুপ চালু করেছে মগরা, হুগলিতে। এবং প্রত্যেকটা স্টেটে এরকম আপনার হচ্ছে সরকারি গভর্নমেন্ট কলেজ এবং বেসরকারি কলেজ সেগুলো থাকে, এবং সেগুলোতে নিটের মাধ্যমে অ্যাডমিশন হয়। বেশ, স্যার আপনার কাছে জানতে চাইবো যে পঠন পাঠনের ধরন কীরকম হয় আর কি, এখানে পরিকাঠামো কীরকম হয়? আপনার প্রশ্নের এই উত্তরটা নেব, তবে তার আগে আর একজন বন্ধু রয়েছেন, দর্শক বন্ধু রয়েছেন, ফোনে চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। বলছিলাম যে মগরাতে যে একটা নতুন ভেটেরিনারি কলেজ হয়েছে, সেই ক্ষেত্রে যারা বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় আগে তো MBBS পড়ার জন্য তো ব্যতিব্যস্ত হয়, না পেয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ভেটেরিনারি পড়তে যায়। ঠিক আছে, এখন ভেটেরিনারি ক্ষেত্রে যদি পড়তে যায়, যে মগরাতে যে কলেজটা হয়েছে এই প্রাইভেট কলেজ, প্রাইভেট কলেজ তো সেটা কেমন কি খরচ, একটু আমাকে বলে দেন একটু সুবিধা। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য স্যার। পরিকাঠামো, পড়ার ধরন এবং উনি জানতে চাইছেন বোধহয় খরচের কথা। হ্যাঁ, পুরোটাই যদি আপনি বলেন। হ্যাঁ, এখানে BCI এর অ্যাপ্রুভ্যাল নিয়ে
এই কলেজটা হয়েছে, এই কলেজটা বেসরকারি কলেজ এবং এই বেসরকারি কলেজের 2 রকমের সিট আছে। একটা স্টেট কোটা, যেটা স্টেটের ডোমিসাইল হতে হবে, আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটা, অল ইন্ডিয়া এবং ফরেন স্টুডেন্টও ভর্তি হতে পারে। তো এই যে স্টেট কোটার ফিজ, টিউশন ফি রাখা হয়েছে 5.5 লাখ রুপিজ, 5.5 lakhs পার ইয়ার। আর ম্যানেজমেন্ট কোটার ফিজ রাখা হয়েছে 8.5 লাখ পার ইয়ার। এটা হচ্ছে টিউশন ফি, আনুষঙ্গিক সব নিয়ে হোস্টেল আলাদা, সেইভাবে এই খরচাটা এটা রাখা হয়েছে। পঠন পাঠনের ধরন কি? পঠন পাঠনের ধরন একই, যেটা গভর্নমেন্ট এতে হয়, সেম বিসিআই গাইডলাইন অনুযায়ী 4.5 বছরের কোর্স এবং 1 বছরের ইন্টার্নশিপ। কোর্সের স্ট্যান্ডার্ড, পড়াশোনার পঠন ধরন এগুলো সব একই। রেগুলেটরি বডি বিসিআই, ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে। এটা গভর্নমেন্টই হোক আর প্রাইভেটই হোক, পঠন পাঠনের ধরন এবং ক্লাসের স্ট্যান্ডার্ড সব কিছুই একই। এবং এইটা অ্যাফিলিয়েটেড গভর্নমেন্ট কলেজ, ডিগ্রিটা যদিও প্রাইভেট কিন্তু ডিগ্রিটা দেবে গভর্নমেন্ট কলেজ, অ্যাফিলিয়েটেড কলেজ। সুতরাং প্রাইভেটের হলে ওর যে মান স্ট্যান্ডার্ড সেটা কিন্তু ভিসিআই এবং আমাদের সরকারি ইউনিভার্সিটি এটাকে নির্ণয় করবে। স্যার, এক্ষেত্রে কোনো স্টুডেন্ট হয়তো ভালো, কিন্তু সে হয়তো এই খরচাটা বহন করতে পারছে না, তো সেক্ষেত্রে কি কি স্কলারশিপের ব্যবস্থা আছে? সেক্ষেত্রে গভর্নমেন্টের থেকে যা স্কলারশিপ আছে বা এডুকেশন লোন, সেটা স্কলারশিপের ব্যাপারটা পুরোপুরি সরকারি অনেক সংস্থান স্কলারশিপ দেয় এবং ব্যাংকের লোনও পাওয়া যায়। বেশ। স্যার, এক্ষেত্রে মানে যারা ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করছেন, পড়ার পর আর্থসামাজিক প্রভাব কীরকম পড়ে তাদের? আর্থসামাজিক প্রভাব কেমন? আপনি ধরুন কোনো মাস্টার ডিগ্রি করলেন বা হায়ার স্টাডি করলেন, সেক্ষেত্রে আলাদা হয়ে গেল। এবার আপনি যদি কোনো এন্টারপ্রেনিয়রশিপ করেন বা নিজের ক্লিনিক খোলেন বা কোনো একটা ডেয়ারি ফার্ম খোলেন, হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি নিজে 10 জনকে একটা চাকরির সুব্যবস্থা করে দিতে পারবেন। সেক্ষেত্রে আর্থসামাজিক একটা ব্যবস্থার বিরাট অনুদান থাকছে। কোনো একটা ডেয়ারি ফার্ম খুললেন, সেক্ষেত্রে মিল্ক প্রোডাকশানটা আপনি করতে পারলেন, সেক্ষেত্রেও আপনি তাদেরকে এমপ্লয়মেন্ট দিতে পারবেন। তো সেক্ষেত্রে শুধু ভেটেরিনারিয়ান মানে এই নয় যে জব শিকার, তারা জব দিতেও পারে, এরকম একটা সিচুয়েশন দাঁড়ায়। স্নাতকোত্তরের পর সবারই একটা মনে প্রশ্ন আসে যে চাকরি পাবো তো, দেন হোয়াট নেক্সট, এরপর কি বলবেন তার উত্তরে? হ্যাঁ, এটা তো ভেটেরিনারিতে এখনও যেটা টপিক রাখা হয়েছে যে প্রতিশ্রুতিশীল কেরিয়ার, তো সত্যি এটা প্রতিশ্রুতিশীল কেরিয়ার। কেউ যদি আন্ডার গ্রাজুয়েট বা স্নাতক করার পরে চাকরি করতে চায় করতে পারে, তা না হলে যেমন আগেও বললাম যে হায়ার স্টাডিতে প্রচুর সুযোগ আছে। এবং এন্টারপ্রেনারশিপ যদি কেউ ডেভেলপ করতে চায়, যে আমাদের যে ভেটেরিনারি সায়েন্সের যে কন্ট্রিবিউশন বা ন্যাশনাল জিডিপিতে, যে ন্যাশনাল জিডিপিতে 4.11% তারা ন্যাশনাল জিডিপিতে কন্ট্রিবিউশন করছে। সুতরাং ফুড সিকিউরিটি, এই যে ফুড সেফটি অ্যান্ড ফুড সিকিউরিটি, এটাও ভেটেরিনারিয়ানদের হাতে আছে। সুতরাং এই যে আর্থসামাজিক যে কথাটা বললাম, এটা ভেটেরিনারিয়ান যে রুরাল লাইভলিহুড, পার্টিকুলারলি যে গ্রামগঞ্জে যে যাদের জমি জায়গা নেই বা যেগুলো মার্জিনাল ফার্মার, তারা অ্যানিম্যাল হাজবেন্ডারি, কিছু ডেয়ারি ফার্ম, কিছু গোট ফার্ম বা পোলট্রি নিয়ে তাদের লাইভলিহুড হচ্ছে। সুতরাং এটা যে আর্থসামাজিক, এটা একটা বিরাট পরিকাঠামো প্রডিউস করছে। সুতরাং আমাদের ভেটেরিনারি প্রফেশনটা জিডিপিতে যে কন্ট্রিবিউশন করছে, সেটা একটা মানে অপরিসীম জিডিপিতে কন্ট্রিবিউশন করছে। এবং যেটা এক্সপোর্ট, মিট এক্সপোর্ট, মিল্ক এক্সপোর্ট, আপনারা শুনে খুব খুশি হবেন যে ইন্ডিয়া পার্টিকুলারলি কনজিকিউটিভলি আজ 5 বছর ধরে মিল্ক প্রোডাকশানে বিশ্বতে প্রথম স্থান অধিকার করেছে। সুতরাং এটাতে কত ফরেন এক্সচেঞ্জ এবং ফরেন রিজার্ভ আসছে শুধু মিল্কেই। দিস ইজ দ্য গুড থিং অফ আওয়ার ভেটেরিনারি প্রফেশন। স্যার, ওয়ান হেলথ কনসেপ্ট, এটা আমরা সবাই জানি, এর প্রভাব ভেটেরিনারি সায়েন্সে কিভাবে পড়ছে? ওয়ান হেলথ কনসেপ্টটা আপনাকে বোঝাই। ওয়ান হেলথ কনসেপ্টটা হচ্ছে আপনার হিউম্যান, অ্যানিম্যাল এবং এনভায়রনমেন্ট, এই 3টে যখন একই সারিতে আবদ্ধ এবং প্রত্যেকের ওয়েলবিং, সবাইকে সুস্থভাবে বাঁচতে হবে, শুধু সোশ্যালি নয়, মেন্টালি বলা যেতে পারে। এখন দেখবেন বিভিন্ন রকম জুনোটিক ডিজিজ যেগুলো হয়, হিউম্যান থেকে অ্যানিম্যাল থেকে হিউম্যানে যেসব ডিজিজগুলো ট্রান্সমিট করে, বা ধরুন মিটের মাধ্যমে, মিল্কের মাধ্যমে, এগের মাধ্যমে যে ডিজিজগুলো আপনার হচ্ছে
যেগুলো হিউম্যান থেকে অ্যানিম্যালে বা অ্যানিম্যাল থেকে হিউম্যানে যাচ্ছে, সেইগুলো কন্ট্রোলের জন্য ভেটেরিনারিয়ানরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেসব মিট এক্সপোর্ট করা হয়, যেসব এগ এক্সপোর্ট করা হয়, যেসব মিট এক্সপোর্ট করা হয়, সেগুলোর কোয়ালিটি কন্ট্রোলের জন্য আপনার একটা ভেটেরিনারিয়ান দরকার। তো সমস্ত ক্ষেত্রেই এই প্রভাবটা ভেটেরিনারিয়ানদের উপরে আসে এবং তারা একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে। স্যার, এবার যারা ভেটেরিনারি নিয়ে পড়াশুনো করতে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যারা ভেটেরিনারি নিয়ে পড়াশোনা করতে আসবে তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এটা একটা নোবেল প্রফেশন, এবং এখানে যদি মন দিয়ে হার্ড ওয়ার্ক করা যায় তাহলে এটাতে প্রসপারাস করা যেতে পারে, এবং এটাতে কেরিয়ার যেটা আমাদের টপিকে বলা হয়েছে, সত্যি এটা প্রতিশ্রুতিশীল কেরিয়ার এবং এটাতে অনেক আগে যেতে পারবে। কিন্তু ফার্স্ট হলো এই প্রফেশনের প্রতি প্যাশন থাকতে হবে, এই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু এই প্রফেশনে আজ পর্যন্ত কোনো প্রফেশন আপনাকে মানে উন্নতির শিখরে নিয়ে যাবে না। আপনাকে ওই প্রফেশনটাকে ভালোবাসতে হবে, আপনার নিজের ইন্টারেস্ট, নিজের ক্যালিবারে এই প্রফেশনটাকে উপরে নিয়ে যেতে হবে। দিস ইজ দ্য মেসেজ। আমরা আরও কিছু আলোচনার বাকি আছে, তবে আরও একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা। ভেটেরিনারি সায়েন্সে প্রগতিশীল কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। কি হতে চাই এই অনুষ্ঠানে, আজকে আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম যে এই প্রফেশন যারা এগোতে চান, যারা পড়াশুনো করতে চান, তারা কিন্তু তাদের জন্য একটা বড় অপরচুনিটি রয়েছে। ডক্টর আরিফ, আপনার কাছে আসবো যে যারা পড়তে যাচ্ছেন কলেজে, সেখানেও তো একটা অপশন রয়েছে, মানে সেখানে শিক্ষকতা করার জন্য একদম কি কোয়ালিফিকেশন লাগে, এবং কেউ যদি আরো হায়ার স্টাডি করতে চায় সে কিভাবে এখানে প্রফেসর হিসেবে জয়েন করতে পারে? একদম, আপনাকে বলে রাখি প্রথমেই যে ভেটেরিনারিতে যদি কেউ অ্যাকাডেমিশিয়ান হিসেবে আসতে চায় অবশ্যই আসতে পারে। তাকে সাবজেক্ট স্পেশালাইজেশন করতে হয়, মাস্টার ডিগ্রি যেটা বলা হয় আমাদের MVSc, মাস্টার অফ ভেটেরিনারি সায়েন্স। তো সেটা করার পরে তাকে নেট কোয়ালিফাই করতে হয়, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। সেটা করার পরে সে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো গভর্নমেন্ট কলেজে, যে কোনো প্রাইভেট কলেজে।
তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সেটার হিসেবে তার ইন্টারভিউ লিস্ট এবং মেরিট লিস্টের বেসিসে সে যদি চান্স পায় তবে সে সেখানে শিক্ষকতা করতে পারে। বেশ, ডক্টর হক, আমরা যেটা দেখেছি যে আমাদের এই পেটদের মধ্যে, বিশেষ করে যেহেতু আপনি বললেন যে ইন্ডিয়া তো এখন 1 নম্বরে আছে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে, এছাড়া মিট বা এগ এসবের ক্ষেত্রেও দেখা যায় যে প্রোডাকশন বাড়ানোর জন্য প্রভূত পরিমাণে রিসার্চ চলছে এবং কাজ হচ্ছে। তো সেটা কি ভেটেদের কাজ, এই যে রিসার্চ করা, প্রতিনিয়ত এগিয়ে চলা, এবং যেটা আলোচনার মাধ্যমে উঠে এলো যে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে যেভাবে কাউয়ের থেকে মিল্ক নিয়ে নেওয়া হয় তার বেবিরা সেভাবে মিল্ক সাক করতে পারে না, তো সেক্ষেত্রে এই যে এথিক্সের ব্যাপারটা, এটা কিভাবে মেনটেন করা হয়? হ্যাঁ, এখানে আমাদের রেগুলেটরি বডি আছে এবং বললেন যে মিল্ক প্রোডাকশান, এগ প্রোডাকশান, এগুলা কিভাবে ভেটেরিনারিয়ানরা কন্ট্রিবিউট করছে। আমাদের যদি সায়েন্সে যান, যদি রিপ্রোডাকশানে যান, তাহলে দেখবেন যে যখন একটা বাচ্চা হয়, বাছুর তৈরি হয়, মেল এবং ফিমেল, আমাদের ফিমেল বাছুরের বেশি দরকার হয়। মেল বাছুরগুলা রাস্তাতে স্ট্রে অ্যানিম্যাল হিসাবে ঘুরে হয়। তো আমাদের অ্যানিম্যাল রিপ্রোডাকশানে যারা সায়েন্টিস্ট আছে তারা সায়েন্সকে এমন জায়গাতে নিয়ে গেছে যে সিমেন, শর্টেড সিমেন এসছে, সেক্সিং অফ দ্য সিমেন, মানে সেই সিমেনকে এমনভাবে সেক্সিং করা হচ্ছে ওখানে যে বাচ্চাটা হবে তারা ফিমেলই বাচ্চা হবে। 85% সেক্স শর্টেড সিমেনে যদি আমরা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করি তাহলে সেখানে বাচ্চারা ফিমেলই হবে। এইভাবেই আমরা মিল্ক প্রোডাকশান, ফিমেল থেকেই আমরা মিল্ক পাবো। সুতরাং বেশি বেশি ফিমেল যদি আমাদের পপুলেশনে হয় তাহলে আমরা বেশি বেশি মিল্ক পাবো। তো এই রিসার্চ আমাদের ভেটেরিনারি সায়েন্সে ইভেন গ্রাসরুট লেভেলে চলে গেছে। আপনি যদি যে কোনো জায়গায় গ্রামগঞ্জে যান তাহলে দেখেন আর্টিফিশিয়াল ইনসিমিনেশন হচ্ছে এবং ওখানে সেক্সেড সিমেন দিয়ে হচ্ছে যাতে ফিমেল কাপ বর্ন হয় এবং ফিমেল কাপ থেকে আবার বাচ্চা হবে, তাতে আবার মিল্ক হবে। তো এইভাবে ভেটেরিনারিয়ানরা যে ন্যাশনাল মিল্ক প্রোডাকশন, এগ প্রোডাকশন, এগুলাতে হেল্প করা হচ্ছে। যেটা পোলট্রি বা ফার্মের ক্ষেত্রে, ডক্টর আরিফ আপনার কাছে আসছি, যে পোলট্রি বা ফার্মের ক্ষেত্রে যেটা দেখা যায় যে খুব ফাস্ট মুরগি বা হাঁস তারা বড় হয়ে যাচ্ছে বা বেশি এগ দিচ্ছে, সেটা হিউম্যান এর জন্য কতটা ঠিকঠাক? মানে ম্যাক্সিমামটাই তো ইনজেক্ট করে এটা করা হচ্ছে, তো সেক্ষেত্রে কতটা ঠিকঠাক? না, কমার্শিয়াল প্র্যাকটিসের জন্য কিছু অসাধু ব্যবসায়ী তারা কি করছে, বিভিন্ন রকম ইনজেকশন পাওয়া যায়, সেগুলো হরমোনাল ইনজেকশন, যেগুলো পুশ করে তারা গ্রোথটাকে, যেটা নর্মালি আপনার টাইম থাকে তার আগেই তারা সেই অ্যানিম্যালটাকে বড় করে তারা বাজারজাত করছে। এটা একদমই মানে আনলফুল এবং ক্রুয়েলটি বলা যেতে পারে। তো সেক্ষেত্রে ভেটেরিনারিয়ানরা যেসব জায়গায় আছে ফার্মে, তারা এই ব্যাপারগুলো ইভ্যালুয়েট করে এবং দেখে যে এই জিনিসগুলো যাতে না হয়, এবং এই বিষয়টা ভেটেরিনারিয়ানদের একটা গুরুত্ব আছে। আসলে সবকিছুর ঊর্ধ্বে মানুষ, মানুষের বুদ্ধিতেই সমস্ত কিছু, কারণ তাদের চিকিৎসাও যেরকম মানুষের দ্বারা সম্ভব, তাদের মানে তাদের উপর মানে বর্বরতাও কিন্তু মানুষের দ্বারাই সম্ভব। স্যার, যারা পড়তে আসবে এথিক্সের দিক থেকে তাদেরকে কি কি শেখানো হয়? হ্যাঁ, আমাদের এখানে পুরো একটা অ্যানিম্যাল এথিক্স বা ক্রুয়েলটি টু প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্টস আছে, যে কোথাও যদি অ্যানিম্যালের ক্রুয়েলটি হচ্ছে তাহলে সেটা তাকে লিগ্যাল অ্যাকশন নেওয়া যেতে পারে। সেইভাবে আমাদের বিভিন্ন ক্রুয়েলটি টু অ্যানিম্যাল অ্যাক্ট, অ্যানিম্যালের ওয়েলফেয়ার, এই নিয়ে পড়ানো হয়। যে কোনো জায়গাতে ওভারবার্ডেনিং, একটা হর্সের কাট যাচ্ছে, সেখানে যদি ওভারবার্ডেনিং হয় তাহলে সেটা কিন্তু পুলিশে কমপ্লেন করা যায়। সেখানে আমাদের ইন্ডিয়ান রুল আছে। বা কোনো অ্যানিম্যালকে ওভারওয়ার্ক করানো হচ্ছে, সেখানেও আমাদের অ্যানিম্যালের প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যাক্ট আছে। তো সেইগুলো আমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট, এগুলোকে জুরিসপ্রুডেন্স এগুলো শেখানো হয়, কোর্সে আছে। এই যে অ্যাক্টের ক্ষেত্রে এখানেও কি যারা ভেট নিয়ে পড়াশোনা করছেন তাদের নেওয়া হয়, নাকি যারা শুধুমাত্র আইন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই অপশনটা রয়েছে? না, সেগুলো যারা আইন নিয়ে করছেন তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ওগুলো অ্যাপ্রোচ করেন। আমাদের কাজ চিকিৎসা করা এবং যাতে ক্রুয়েলটি না হয় সেটার দিকে ধ্যান দেওয়া, এবং একটা রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের এটা একটা এথিক্স বলতে পারেন, যে তার অ্যানিম্যাল যাতে ক্রুয়েলটি যাতে না হয় সেইগুলো একটু ধ্যান ধারণায় রাখা। স্যার, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং তথা ভারতে এখন যে পরিমাণ ভেটরা প্রতি বছর পাশ করে বেরোচ্ছেন,
তারা কি সবাই এখানেই চিকিৎসা করছেন নাকি বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে? যদি আপনি ওভারঅল আমরা ভারতের একটা চিত্র দেখি ভেটেনারি, তাহলে 75 কলেজ আছে পুরো ভারত। তার মধ্যে 55 সরকারি কলেজ এবং বাকিটা বেসরকারি কলেজ। ওয়েস্ট বেঙ্গলে একটাই কলেজ ছিল এবং এখন যেটা একটা প্রাইভেট কলেজ হলো সেটা জেআইএস কলেজ যেটা হয়েছে। এবার হয়তো প্রশ্ন করতে পারেন যে এখানে কেন এত কলেজ হচ্ছে না বা প্রাইভেট কলেজ কেন করছে না? তার পিছনে একটাই কারণ হলো যে ভেটেনারি কাউন্সিল অফ ইন্ডিয়া যে মিনিমাম স্ট্যান্ডার্ড একটা রেখেছে টু ওপেন এ ভেটেনারি কলেজ, সেটা খুব স্ট্রিক্ট। একটা এক্সাম্পল দিই যে ওরা যদি একটা ভেটেনারি কলেজ খুলতে হয় তাহলে 15 একর অফ ল্যান্ড লাগবে ফডার প্রোডাকশান এবং ফার্মের জন্যে, এবং আরও ল্যান্ড লাগবে, মোটামুটি 30 একর অফ ল্যান্ড লাগবে। 30 একর অফ ল্যান্ড এবং তার সঙ্গে হসপিটাল, ফার্ম এবং অনেক ইনফ্রাস্ট্রাকচার, এইসবগুলো দিয়ে যদি ভেটেনারি স্ট্যান্ডার্ডে একটা কলেজ খুলতে হয় তাহলে আপনাকে 250 থেকে 300 করোড় ইনভেস্ট করতে হবে। সেই জন্যে এই স্ফেয়ারে প্রাইভেট যে ফার্ম বা প্রাইভেট অর্গানাইজেশন কেউ ভেটেনারি কলেজ খুলতে সাহস পাচ্ছে না। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে জেআইএস গ্রুপ হ্যাজ টেকেন আপ দ্য চ্যালেঞ্জ এবং ওনারা মগরাতে তাদের অনেক জমি আছে, 30 একর্স অফ ল্যান্ড এবং ফার্ম, হসপিটাল নিয়ে খুব ভালোভাবে একটা স্ট্যান্ডার্ড ভিসিআইয়ের স্ট্যান্ডার্ডে একটা কলেজ খোলা হয়েছে। সো এটা একটা খুশির খবর যে পশ্চিমবঙ্গবাসী এখানকার বাচ্চারা আগে প্রাইভেট কলেজে বা অন্য কলেজে পড়তে যেত রাজস্থানে, হরিয়ানাতে, এখন আর কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই 80 সিট আছে এবং 80 সিটের জন্যে এই বর্ষে আমাদের ভর্তি চলছে, 30 নভেম্বর পর্যন্ত ভর্তি চলছে। স্যার, আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি। শেষ মুহূর্তে যারা এই নতুন বছরে যারা ভর্তি হবে তাদের জন্য কি বলবেন? তাদেরকে অবশ্যই স্বাগত জানাই, আমার তরফ থেকে স্বাগত তাদেরকে। এবং তারা যেন ওই ভ্রমটা, আমি প্রথমেই আপনাকে বললাম যে ওই ভ্রমটা অনেক সময় থাকে যে এমবিবিএস পেলাম না তাই ভেটেরিনারিতে এলাম, এই বিষয়টা প্রথম হয়তো খারাপ লাগবে, কিন্তু অ্যাট দি এন্ড আপনার মনে হবে যে না, অ্যানিম্যালদের চিকিৎসা করেও মানে সুখ পাওয়া যায় এবং একটা সেই লেভেলের একটা চলে আসে যে না, ভেটেরিনারিও অনেকটা বেটার অপশান। ঠিক। আর স্যার, যেহেতু একটা পড়াশুনো করে কেরিয়ার তৈরির ব্যাপার, লাস্ট কোয়েশ্চেন ছোট করে যদি বলেন যে কেরিয়ার তাহলে কতটা ফ্রুটফুল হয়? হ্যাঁ, যেটা আগেই বললাম, কেরিয়ার এটা একদম প্রতিশ্রুতিশীল কেরিয়ার, এবং ভেটেনারি কেউ যদি পড়ে, ভেটেনারি গ্র্যাজুয়েশন হওয়ার পরে একটা সিকিউরড প্রসপেক্ট এবং সিকিউরড ভবিষ্যৎ আছে। এবং আমি লাস্টে একটা উইল রজার, আমেরিকান স্টেটসম্যান, এবং ওনার একটা খুব বড় হসপিটাল, রেসপিরেটরি ডিজিজের হসপিটাল আছে, ওনার একটা স্টেটমেন্ট দিয়েই আমি শেষ করব। উনি বলেছিলেন, পার্সোনালি আই ফিল দ্য বেস্ট ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড ইজ দ্য ভেটেনারিয়ান। হি ক্যান নট আস্ক হিজ পেশেন্ট হোয়াট ইজ দ্য ম্যাটার, হি হ্যাজ গট টু জাস্ট নো। মানে ভেটেনারিয়ানরা ওদের পেশেন্টকে কিছু জিজ্ঞেস করতে পারবে না, ওদেরকে জাস্ট ওদের দেখে কম্প্যাশনেট হয়ে ডিজিজ কি হয়েছে সেটা করতে হবে, এবং তারপরে ট্রিটমেন্ট করার পরে যে একটা ডিভাইন আনন্দ বা ঐশ্বরিক আনন্দ আছে, সেটা আমার মনে হয় যে ভেটেনারিয়ান ছাড়া অন্য কোনো প্রফেশনে, এই নোবেল প্রফেশনেই পাওয়া যায়। এবং আমরা এটা আমার দীর্ঘ অভিজ্ঞতাতে এইটাই উপলব্ধি করেছি যে একটা সন্তুষ্টি এবং স্যাটিসফ্যাকশান, একটা নির্ভর অ্যানিম্যালকে, একটা স্পিচলেস অ্যানিম্যালকে ট্রিটমেন্ট করার যে একটা ঐশ্বরিক আনন্দ, সেটা আছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ জানাই। আর আপনারা যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে এর থেকে কি ধরনের কেরিয়ার একেবারে ফ্রুটফুল কেরিয়ার হতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার। নমস্কার। Election Commission of